ইয়েস, আমাদের যেটা জুনিয়র সেটাই আমরা নিয়ে আসি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও আমাদের যে যে প্রয়োজন, আমাদের এখানে ডিকশনারিতে, আমি একটা কথা বলি সবাই সব ব্যাচে, যে ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারিতে 70 থেকে 80 হাজার শব্দ আছে। প্রত্যেকটা শব্দ আমাদের জানার দেয়ার ইজ নো নিড, কোনো প্রয়োজন নাই। আমরা সেই শব্দগুলা শিখবো যে শব্দগুলো আমাদের প্রয়োজন। একটু হিসাব করে একটু ভেবে দেখবেন, সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা বেশি শব্দ ব্যবহার করি না। দুপুর বেলায় যখন আমরা ক্ষুধা লাগে, আমার আম্মুকে বা আমার ঘরে যে থাকে বলি যে প্লিজ, আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড, আমি এখন ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। পরের দিন দুপুর বেলা একই কথা বলবো, পরের দিনে একই কথা বলবো, সারা বছর একই কথা বলতে হয়। যখন আমাদের পানি পিপাসা পায়, আমি আম্মুকে বা আমার যে জুনিয়র থাকে আমি বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো দেখেন, আমার যখনই পানি পিপাসা পাবে, তখনই কিন্তু আমি ওই সেন্টেন্সটা ব্যবহার করব। তার মানে কি, ভেবে দেখবেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলা বলি, এই কথাগুলা বেশি কথা না, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু রিপিট করে বলি। আমার সঙ্গে কি আপনারা সবাই একমত হতে পারবেন এই জায়গাটাতে? প্লিজ আমাকে রিপিট করতে হবে, হ্যাঁ, আমি যা বলবো আমাকে রেসপন্ড করবেন, তবেই কিন্তু ক্লাসটা এনজয়েবল হবে। এটা কিছুটা সঙ্গীত শিল্পীদের মতো, দেখবেন সামনে যদি দর্শক না থাকে, যদি উপস্থিতি না থাকে, যদি ক্লাব না দেয়, করতালি না দেয়, যত ভালো সঙ্গীত শিল্পী হোক সে কিন্তু গান গাইতে পারবে না। মনে মনে ভেবে দেখেন যে একজন রেপুটেড শিল্পীকে আপনার বাড়ির পাশে মাঠে নিয়ে আসা হয়েছে, এখন তাকে গান গাওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এটা যদি গান করতে থাকে কিন্তু সামনে কোনো লিসনার নেই, কোনো শ্রোতা নেই, গান কিন্তু কখনোই তিনি ভালোভাবে করতে পারবে না। আমাদের ল্যাঙ্গুয়েজটাও ঠিক সেইভাবে শিখতে হবে, আমার সঙ্গে কোঅপারেট করতে হবে, পার্টিসিপেট করতে হবে, তবেই কিন্তু আমরা খুব ভালোভাবে এই জায়গাটা রপ্ত করতে পারবো। আর ইউ ওকে? দেখেন, যেখানে না বুঝবেন সেখানে আমাকে প্রশ্ন করতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এমন একটা জিনিস, একটি জায়গায় যদি একটু বাদ থেকে যায়, একটা সেন্টেন্স আমি বললাম, একটা সাধারণ সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে যদি কোনো ওয়ার্ড আমার অজানা থাকে, ওই সেন্টেন্সটার কিন্তু আমি মিনিং করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ ওই ওয়ার্ডটি কিন্তু আমার অজানা থেকে গেল। তো প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কথা খুব ভালোভাবে নিতে হবে। আমি একটি ঘন্টা যে লেকচারটা দিব, এই একটি ঘন্টাই মনে করতে হবে যে আপনার 24 ঘন্টার সমতুল্য। অর্থাৎ এর ভিতরে যে কথাগুলো আমি বলবো, প্রত্যেকটা কথা টেপ রেকর্ডারের মতো আপনাকে রেকর্ড করে নিতে হবে নিজের মেমোরিতে, ইন আওয়ার ওন মেমোরি। ইউ হ্যাভ টু রেকর্ড দিস স্পেস ইন ইওর ওন রেকর্ড মেমোরি, রেকর্ডেড মেমোরি। মানুষের মাথার স্মৃতি কিন্তু, বাজারে দেখবেন এখানে বিভিন্ন রকমের মেমোরি কার্ড কিনতে পাওয়া যায়, 10 জিবি, 20 জিবি। মানুষের মাথায় কিন্তু আনলিমিটেড মেমোরি রয়েছে। এই আনলিমিটেড মেমোরি যদি আমাদের থেকে থাকে, তাহলে কিন্তু আমরা আনলিমিটেড কাজে লাগাতে পারবো। ম্যান পাওয়ার বলে একটা কথা আছে, ম্যান পাওয়ার। তো আমাদের ভিতরে যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারটাকে আমাদের কাজে লাগাতে হবে। ল্যাঙ্গুয়েজটা দেখেন, মানুষ কত সাধনা করে কত কঠিন কঠিন কাজ করছে, আমরা কেন সামান্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না? আমরা গোছালো পদ্ধতিতে, আমরা যদি খুব ভালোভাবে একটা পদ্ধতি পথ নিয়ে দেখেন, এখানে আমার রুটিন করা রয়েছে, এই রুটিন অনুসারে কিন্তু আমি আপনাদের পড়াচ্ছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ধাপে ধাপে কিন্তু এইভাবে আমাদেরকে এগোতে হবে। তো আমরা অনেকেই কিন্তু প্রায় ভুলে যায়, আমি দেখেছি একটু আগে একটা ক্লাস নিলাম, ওই ক্লাসে কিন্তু আমি টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর ভেরি উইক ইন টেন্স। আমরা টেন্সে খুবই দুর্বল। তো আমি প্রত্যেকদিন, ইয়েস, আমি প্রত্যেকদিন আমার ক্লাসের শুরুতে একটু টেন্স আলোচনা করব, তারপর আমি আমার অন্য চ্যাপ্টারে যাব। তো টেন্সটা কিভাবে আমরা শুরু করতে পারি? আমরা ঠিক প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে বা আমাদের সেন্টেন্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা টেন্স শুরু করতে পারি। এখানে দেখেন কিছু বাক্য দিয়েছি আমি, এই বাক্যগুলো আমরা যদি একটু পারি, তাহলে বুঝতে হবে আমরা টেন্স পারি। বাক্যগুলো কেমন আছে দেখেন, এখানে কয়েকটা বাক্য দিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাই। কারণ টেন্সটা না পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, শুধু ইংলিশ না, বাংলায় টেন্স মানেই হচ্ছে কাল, কাল মানেই সময়। আর এই টেন্সের পরিবর্তনটা হয় মূলত ভার্বের মাধ্যমে, ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। দেখেন কি বলেছি, কোনো কাজ, এই ক্লাসটা আমি কেন নেই জানেন? কারণ এই টেন্সে কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমি টেন্স পারি, কিন্তু আসলে এই টেন্স পারি না। আমি একটা বাক্য যদি বলি, সবাই বলেন এটা কোন টেন্স হবে? সে কাজটি করলো, সে কাজটি করলো, বলেন তো এটা কোন টেন্সের ভিতরে পড়ে? না, সে কাজটি দেখেন, এই যে আমরা কতটা দুর্বল, সে কাজটি করলো, হোসনে আরা, প্লিজ আপনি একটু বলবেন। আমরা সবাই বলবো এখানে, হ্যাঁ, একটু আমরা পাস্ট টেন্স। না, প্রেজেন্ট টেন্স এটা হয় না। এটা দেখেন, আমরা কিন্তু টেন্সে খুবই দুর্বল সবাই। সে কাজটি করলো, করলো বললে কি আসে জানেন? একটা লাম লেম ল তাম তেম প, করলো অর্থাৎ একটু আগে করা সম্পন্ন হয়ে গিয়েছে, কাজটা সে 2 দিন আগেও কিন্তু করতে পারে। এই যে ল রয়েছে না, ল থাকলে, আমি একটা সহজ সূত্র দেই, মনে রাখবেন। কোন বাংলা বাক্যের ভিতরে ভার্বের শেষে যদি ল থাকে, কি থাকে, ল, তাহলে মনে করবেন এটা পাস্ট টেন্স।
আমি গিয়েছিলাম, লাম, লে, ল, লেন, এগুলা থাকলে কিন্তু সব পাস্ট টেন্স। হুম, একদমই ঠিক, পাস্ট টেন্স। আমি যদি এভাবে বলতাম সে কাজটি করেছিল, আপনারা সবাই বলতে পারতেন স্যার পাস্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে আমি বলেছি সে কাজটি করল। দেখছেন, বাংলাটা একটু ঘুরিয়ে বললেই কিন্তু আমরা টেন্সটা হয়তো কনফিউজড হয়ে যাই। তো আমাদের, হ্যাঁ হ্যাঁ, এইগুলো না বুঝলে হবে না, এগুলো অবশ্যই বুঝতে হবে। এই ভাষাগুলো, এই পরিবর্তনগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো দেখেন, এই যে আমরা অনেকেই ভুল বলেছি, অনেকেই সঠিক বলেছি। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কালকে টেন্স বলা হয়। নির্দিষ্ট সময়ও হতে পারে, আবার অনির্দিষ্ট সময় হতে পারে। আমি যদি এইভাবে বলি, আমি কাজটি করছি, কখন শুরু করছি, কখন শেষ করবো, এমন কিছু বলা নেই। এখানে বলেছি আমি কাজটি করছি। তো কার করছি মানে কি, আমি এই মুহূর্তে করছি, অর্থাৎ বর্তমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কালকে টেন্স বলা হয়। এটা মনে রাখতে হবে যে কোনো কাজ সম্পাদনের সময়, একটা জিনিস খেয়াল করবেন, যদি বলা হয় আই ইট, আমি খাই, আমি এখানে একটা বাক্য লিখলাম, আই ইট, আই ই এ টি, সরি, বাংলা আসছে, হ্যাঁ বাংলা, ইংলিশটা নিয়ে আসছি। আই ই এ টি, খুব ভালোভাবে দেখবেন, আই ইট একটা ছোট্ট একটা সেন্টেন্স লিখেছি, এখানে কি খাই, রাইস খাই বা কি খাই এটা লিখিনি, আমি শুধু দিয়েছি আই ইট, এটার অর্থ হচ্ছে আমি খাই। দেখেন, এইবার আমি পরে আবার আরেকটা বাক্য লিখবো এখানে, এটা লিখলাম প্রেজেন্ট টেন্সে, আর পরবর্তীতে এক বাক্য এটা লিখবো পাস্ট টেন্সে, তখন কি হবে, আই, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, ইটের জায়গায় হবে এট, এ টি, এ টি আই এট, দেখেছেন? এখানে কিন্তু এই সাবজেক্ট বা কর্তা এটার কোনো পরিবর্তন করিনি। আর এরপরে যখন আমি ফিউচার টেন্সের একটা বাক্য লিখবো, তখন ওই সাবজেক্ট আই, আই এর জায়গায় থেকে গেল আই, এরপর অন্তরে উইল ইট, আই ডাব্লিউ আই এল এল, আই উইল ইট, ই এ টি। অর্থাৎ মনে রাখবেন, ফিউচার টেন্সের এই যে যেমন আই ইট লিখেছি, দ্বিতীয় বাক্যে এট লিখেছি, অনেকে ফিউচার টেন্সে কিন্তু আলাদা একটা ভার্ব ফর্ম খুঁজতে যায়। নো, এখানে মনে রাখবেন, এই প্রথমে যে বেস ফর্ম, ফিউচার টেন্সে বেস ফর্ম বসে যাবে, কিন্তু ওর আগে শ্যাল উইল যুক্ত করতে হবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? যে কি বললাম, প্রেজেন্ট টেন্সের ভার্বের যে পরিবর্তন, যে রূপ থাকবে, পাস্ট টেন্সে গিয়ে ভি টু তে ইট কে আমি করে ফেললাম এট, এ টি ই। কিন্তু ফিউচার টেন্সে এই যে বললাম আমি ভাত, আমি খাবো, আমি খাই, আমি খেয়েছিলাম, আর আমি খাবো। তো এই ফিউচারের আলাদা কোনো ফর্ম পাওয়া যায় না, এটা শ্যাল বা উইল যোগ করে, ওই বেস ফর্মের সঙ্গে শ্যাল উইল যোগ করে ওইটাকে কিন্তু আলাদা একটা ফর্ম তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড ফিউচার ফর্ম। আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এট, আমি খাইবো, আই উইল ইট, আমি খাইবো, আই উইল ইট। এইবার আপনি এই বাক্যগুলোর শেষে প্রত্যেকটা একটু অবজেক্ট যোগ করে দেন। আই ইট রাইস, আমি ভাত খাই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস, আমি ভাত খাইবো। দেখছেন কত সহজে একটা বাক্য তৈরি করা যায়। আমাদেরকে কিন্তু সেন্টেন্স তৈরি করা শিখতে হবে, সেন্টেন্স আমাদের ভাঙা শিখতে হবে। সেন্টেন্স দেখবেন, সাইকেল মেকানিক, মোটর সাইকেল মেকানিক, টিভি বা আমাদের কোনো মনিটর, কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, রাইস কুকার, ওভেন, আমরা কিন্তু মেকারের কাছে নিয়ে যাই। মেকার কি করতে পারে, ওই জিনিসগুলা কিন্তু সে ভেঙে ফেলতে পারে, নাট এগুলা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলতে পারে, আবার কিন্তু উনি ওইটা রিপেয়ার করে জোড়া লাগিয়ে দেয়। তো আমাদেরকে ভাষা, ল্যাঙ্গুয়েজের মেকার হতে হবে। এটা কি হওয়া সম্ভব বলেন তো? সম্ভব, অবশ্যই সম্ভব। একজন ডাক্তার কি করে, আপনি যে কোনো একটা সমস্যা নিয়ে গেছেন, পাইলস হতে পারে, অ্যাপেন্ডিক্সাইটিস হতে পারে, আপনার যে কোনো সমস্যা হতে পারে, আপনি যে ডাক্তার রয়েছেন সিজার যারা করে, অর্থাৎ সার্জারির যে ডক্টর গুলা, তাদের কাছে যাবেন, আপনাকে কেটে আবার আপনার সেই রোগটা আপনার দেহ থেকে সরিয়ে ফেলবে, আবার আপনাকে কিন্তু ওষুধ দিয়ে বিভিন্ন রকমের সেলাইয়ের মাধ্যমে যা কিছু লাগে আপনাকে সুস্থ করে দিবে। এখানে আমাদেরকে ডাক্তার হতে হবে। তো ডাক্তার হচ্ছে একজন রুগীর দেহ কেটে ফেলে, আর আমাদেরকে ডাক্তার হতে হবে একটা সেন্টেন্স, একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে আলাদা করা যায়, কিভাবে জোড়া লাগানো যায়। এবং এটা খুবই সহজ, আমি সেই সহজ পদ্ধতিগুলো দেখিয়ে দিব, শুধু আমার কথাগুলো একটু অনুসরণ করলেই হবে। তো আমি একটু গোছানো পদ্ধতিতে এখানে এগোচ্ছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমি কিন্তু এখানে তিনটা টেন্সই লিখে ফেলেছি, হেয়ার ইউ ক্যান সি। প্রথমটা লিখেছি কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পরেরটা পাস্ট টেন্স, পরেরটা ফিউচার টেন্স। দেখেন, তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই টেন্স গুলো আমি বেশি শিখাবো না, কেন শিখাবো না আপনারা জানেন। আপনারা কোন জায়গাটা না জানেন সেইটা আমি একটু দেখাবো। দেখেন, প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা, কিন্তু প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার হয়, প্রত্যেকটা টেন্স হচ্ছে চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস,
পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি আসব প্রত্যেকটার একটি করে উদাহরণ যদি আমি দিতে বলি, তাহলে আমাকে উদাহরণ দেওয়া শিখতে হবে। কিভাবে? এখানে আমরা উদাহরণ দেখব। হোসনেরা প্লিজ, আপনি আমাকে একটু বলবেন যে এই যে বাক্যটা আই ইট, এখানে আমি একটু অবজেক্ট যুক্ত করে দিলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এইটার কন্টিনিউয়াস টেন্সটা কি হবে প্লিজ আমাকে একটু বলেন। সবাই মনে মনে ভাবেন একটু। ইয়েস, এখানে অ্যাম দিতে হবে, আই অ্যাম ইটিং রাইস। হ্যাঁ, দেখেন এই যে আপনি কিন্তু বিষয়টা পারেন, কিন্তু এই যে ক্ষুদ্র একটা ভুল, এই ভুলগুলো আমরা সমাধান করলেই কিন্তু আমরা পারফেক্ট হয়ে যাব। আমরা প্রত্যেকেই কিন্তু দেখবেন, একজন রিক্সাওয়ালাও, একজন আমাদের যে বাড়িতে যিনি কাজ করে উনিও কিন্তু ইংলিশ বলে, চেয়ারটা এগিয়ে দিন, তারপর বলে প্লিজ গিভ মি দা মোবাইল ফোন। আমরা এই যে সারাদিনের ভিতরে কিন্তু অনেক কথা আমরা ইংলিশে বলি অবচেতন প্রক্রিয়ায়। কেমন? দেখবেন বলি যে আমার মোবাইলের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে, আমার মোবাইলের সেটিংসটা এলোমেলো হয়ে গিয়েছে, ঠিক করতে হবে। এমনকি আমরা মোবাইল ফোন বলি, এই মোবাইলটাও কিন্তু ইংরেজি কথা। আমরা কিন্তু কেউ কি বলি? হ্যাঁ, এইটা কিন্তু দেখেন আমাদের এই ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গ্লোবালাইজেশনের যুগে এত বেশি পরিমাণে আমাদেরকে এফেক্ট করছে, এই ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে আমরা বিন্দু মাত্র কল্পনা করতে পারি না। আমরা যখন কি বলবো, যে কোনো বিষয়ে দেখবেন আমরা ঘন ঘন একটা কথা বলে আম সরি। যদি কোনো কাজে ভুল হয় বা কেউ কোনো কিছু আমরা শুনতে না পারি, বলি যে প্লিজ রিপিট বা আই এম সরি। সরি কিন্তু একজন রিক্সা পুলারও কিন্তু বলে সরি, কিন্তু এই সরি শব্দের বাংলাটা কি আমরা অনেক সময় এটা কিন্তু আমাদের জেনে ওঠা সম্ভব হয় না। তো এটা কিন্তু প্রচলিত, আমরা বলি তাই বলি। মোবাইলের বাংলাটা কিন্তু আমরা সবাই জানি না। আমরা চেয়ারে বসে আমি ক্লাস করাচ্ছি, আপনাদের পড়াচ্ছি, এই চেয়ারের বাংলাটা কিন্তু জানি না। কিন্তু আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছি। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের মাথায় অলরেডি ছোটবেলা থেকে আমাদের পিতামাতা একটা ল্যাঙ্গুয়েজ সেট করে দিয়েছে, বাংলা। এটা কিন্তু সেট আপ দেওয়া আছে। কম্পিউটারে দেখবেন, ল্যাপটপে মাঝে মাঝে উইন্ডোজ 10, উইন্ডোজ 9, উইন্ডোজ 11, উইন্ডোজ 12, এটা কিন্তু সেট আপ করতে হয়, ভার্সান দিতে হয়। 10 ভার্সান, অ্যাপলের আইফোন 16 প্রো ম্যাক্স বাজারে চলছে, এখন আসতে যাচ্ছে 17 প্রো ম্যাক্স। তো এইটা হচ্ছে এক একটা লেটেস্ট ভার্সান। তো আমাদের এই যে লেটেস্ট ভার্সন, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এই ভার্সনটা আমাদেরকে বাংলায় যেহেতু সেট আপ করা আছে, আমাদেরকে ইংলিশে আরেকটা ল্যাঙ্গুয়েজ আমাদের ব্রেনে সেট আপ করতে হবে। তো দেখেন আপনি বললেন যে আই অ্যাম ইটিং রাইস, এটার পারফেক্ট টেন্স কি হবে? আই আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস। আর পারফেক্ট টেন্সটা ইটেন রাইস। হ্যাঁ, এই দেখেন আই হ্যাভ ইটেন কেন হবে, এই যে জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, এইটা দেখেন একটু, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে কেন এখানে ইটেন দিতে হবে, কেন হ্যাভ দিতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, এটা আসবে হচ্ছে সাবজেক্ট অনুসারে। হ্যাজ বসবে বা হ্যাভ বসবে কিনা এটা সাবজেক্ট বলে দিবে। যেমন আই যেহেতু এখানে দিয়েছি, এই জায়গাটা দেখেন আই, আই ইট রাইস, তো আই এর পরে কখনো হ্যাজ বসে না, এটা হ্যাভ হবে, আই হ্যাভ। আরো একটি বিষয় দেখেন, যখন হ্যাজ বা হ্যাভ দিতে হবে, তখন ভার্বের ভি3 ফর্ম কাজে লাগবে, তখন কিন্তু ভার্বের ভি3 ফর্ম কাজে লাগবে। এই জন্য এই শীটটা কিন্তু আমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে, এটা আমি দিব। অর্থাৎ গো, ওয়েন্ট, গন, এই যে জায়গাটা দেখেন আমি কেবল পড়াচ্ছি ইট। তো এই ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। আরেকটা কথা বলেছি এট, এট শব্দের অর্থ খেয়েছিলাম। আরেকটা হচ্ছে ইটেন। তো এই ইটেনটা কোথায় কাজে লাগবে? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট হলেই কিন্তু ভি3 দিতে হবে, মনে রাখবেন। পারফেক্ট হলেই কিন্তু আমাদেরকে ভি3 ব্যবহার করতে, এই যে জায়গাটা দেখেন। ইয়েস, ভার্বের ভি3, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। তো এইখানে আমরা কি বলবো? আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আর আমি ভাত খাচ্ছি 1 ঘন্টা ধরে, আমি ভাত খাচ্ছি আধা ঘন্টা ধরে, সময়ের উল্লেখ থাকলে ওইটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ওইটা হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। ইয়েস। এইবার রুমা, আপনি একটু বলবেন আমাকে, এই যে আই ইট রাইস, এইটা আমি যদি একটু চেঞ্জ করে দেই, হি ইটস রাইস, এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে ইটস হবে কিন্তু, এটা একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে কি হবে? হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। এইটা 4টা ফর্ম আপনি বলেন তো, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, হি দিয়ে করেন। রুমা আপনি বলবেন, সবাই আমরা শুনবো। এখানে আমরা 2-3 জন লোক রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকে ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে শিখবো আপনাদের মাধ্যমে যেন আমার সুনাম হয়, সবাই যেন আপনাকে বলতে পারে যে আপনি কোথা থেকে ইংরেজি শিখছেন। আমি কিন্তু এটাই চাই আপনাদের সবার কাছ থেকে, এটা আমি হোপ করি, এটা আমি বিলাপ করি।
তো সবাই এটা বলবেন। এবার আপনি এইটুকু বলেন যে হি ইটস রাইস, এইটা চারটা ফর্ম আপনি বলেন, এর কন্টিনিউয়াস কি হবে? আচ্ছা, হি 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 ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। সে, ইয়েস কন্টিনিউয়াস, একদম ঠিক। এর পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হি। না পারফেক্ট কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস এর পরে পারফেক্ট বলবেন। হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, ইয়েস হি হ্যাজ, হ্যাঁ ইটেন। ইয়েস এইটা এই হবে, এটা বলতে হবে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। হি এখানে একটা হ্যাজ বিন। ইটিং রাইস, ইয়েস ইটিং হবে। এটা কিন্তু দেখেন, এই যে আমি একটু দেখাই, পারফেক্ট সব এখানে তৈরি করেছি আপনাদের জন্য। এই যে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়, কোনো কাজ পূর্বে, একটু হাইলাইট করি, খুবই ইজি, আপনারা একবার দেখলে এগুলো আর পড়া লাগবে না। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট, যে কাজ অতীতে শুরু হয়েছে, অ্যান্ড ইট ইজ স্টিল রানিং, ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে। কেমন দেখেন, কারণটা হচ্ছে, এই যে বাক্যটা দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, এই একটা বাক্য আমি একটু হাইলাইট করলাম, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, অর্থাৎ আমি 2 ঘন্টা আগে হাঁটা শুরু করেছি আমার বাসা থেকে, এখনো আমি হাঁটিতেছি। অনেক সময় আছে না যে আমি পার্কে যখন হাঁটতে যাই বিকেল বেলায়, দেখবেন তা কি বলা হচ্ছে যে আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, তার মানে কাজটা অতীতে শুরু হয়েছে 2 ঘন্টা আগে। এই ঘন্টা দুইটা যে ঘন্টা, এটা চলে গিয়েছে, কিন্তু আমি এখনো হাঁটছি। অর্থাৎ মনে রাখবেন, কোনো কাজ হয়ে গেছে, হ্যাঁ, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে। আরো সহজ করে দেয়, কোনো বাক্যের ভিতরে যদি সময়ের উল্লেখ থাকে, কোনো বাক্যের ভিতরে যদি সময়ের উল্লেখ থাকে এবং কাজটা এখনো চলছে, এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হিয়ার ইউ ক্যান সি, ইয়েস অবশ্যই হবে, অ্যাবসলিউটলি রাইট, থ্যাঙ্কস এ লট। এইভাবে কিন্তু আরো একটা উদাহরণ না, আপনাকে অনেক উদাহরণ দিতে হবে। এখানে একটা উদাহরণ দিলে তো আপনি একটাতে আটকে গেলেন। এই যে আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি আধা ঘন্টা ধরে ঘুড়ি উড়াচ্ছি, তারা 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সে 2 ঘন্টা ধরে কবিতাটা আবৃত্তি করছে, আমি 5 বছর ধরে এই বাড়িতে বসবাস করছি, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। এই যে বাক্যগুলা, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে এবং বর্তমানে চলছে। এই যে তারা তারা মঙ্গলবার হতে জ্বরে ভুগছে, মঙ্গলবারটা চলে গিয়েছে, আজকে বৃহস্পতিবার, থার্সডে। তো মঙ্গলবারে জ্বর হয়েছিল, জ্বরটা এখনো রানিং আছে, তার শরীরের থেকে জ্বর পড়েনি। এই যে বাক্যগুলা, এগুলা কিন্তু সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইবার আসি, এটার গঠন প্রণালী, স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিব। এইটার যদি একটা এক্সাম্পল মনে রাখতে পারি, স্ট্রাকচারটা অটোমেটিকলি মনে থাকবে। কেমন দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, বাক্যটা দেখেন। তাহলে এখানে আমরা এই এক্সাম্পল দেখে দেখে রুল তৈরি করতে পারি কিভাবে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসেছে এই বাক্যে দেখেন আই, তারপর কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো আই এর পরে হ্যাজ বিন হয় না, আই হ্যাভ বিন। তারপর কি হবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, মেইন ভার্ব কি অক, অক, অকের সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন অকিং। তারপর সিন্স বা ফর, সিন্স বা কি ফর, তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং ফর, কখন 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। তাহলে টোটাল স্ট্রাকচার কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট, ব্যাস হয়ে গেল। এই যে বাক্যটা, একটা বাক্য আমি বলেছি আই ইট রাইস অথবা হি ইটস রাইস, এই একটি বাক্য দিয়ে যদি 4টে বাক্য আপনারা তৈরি করতে পারেন, আমি মনে করব প্রেজেন্ট টেন্স 4 প্রকার আপনাদের 5 মিনিটে ক্লিয়ার হয়ে গেল। কিভাবে করতে হবে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। দেখেন এই যে জায়গাটা, এখন আমি এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারি, অবজেক্ট পরিবর্তন করতে পারি, ভার্ব পরিবর্তন করতে পারি, কিন্তু আমি রুল পরিবর্তন করব না। কিভাবে, এখানে বলেছি আই ইট রাইস, আমি ভাত খাই, এইটা না বলে আমি যদি বলি তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, দে ক্যাচ ফিশ, দেখেন এই যে জায়গাটা বলেছি না,
দে ক্যাচ ফিশ। তাহলে এইখানে আমি এখন কন্টিনিউয়াস করব, আমি এখন পারফেক্ট করব, পারফেক্ট কন্টিনিউয়াস করব। ইয়েস, দে আর ক্যাচিং ফিশ। এর পারফেক্ট কি হবে তাহলে বলেন? না, এটা বলতে হবে দে হ্যাভ কট ফিশ, দে হ্যাভ কট ফিশ। ইয়েস, দে হ্যাভ কট ফিশ। তাহলে তারা মাছ ধরিতেছে 1 ঘন্টা ধরে, দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর অ্যান আওয়ার। ইয়েস, তখন হ্যাভ বিন আসবে এবং ভার্বের পর তখন হ্যাভ বিন আসবে এবং ভার্বের পর আইএনজি আসবে। ইয়েস, দে হ্যাভ বিন ক্যাচিং হবে, দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর অ্যান আওয়ার, ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, এটা আপনার যার যার খুশি আপনি সেইভাবে বলতে পারবেন। তাহলে এইবার শিলা, আপনি একটু বলেন তো এই ক্যাশ বাদ দিয়ে আমি যদি একটা সেন্টেন্স পরিবর্তন করে দেই, যেমন আহ সুমন সুমন রিডস আ বুক, সুমন একটা বই পড়ে, এইটার 4টা বলতে হবে। সুমন বই পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, has been reading has read read a book. Suman has been reading a book. ইয়েস, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, আমি মনে করি আপনি কি একটু অসুস্থ মনে হচ্ছে, আপনার কণ্ঠস্বরটা শুনে যা বুঝতেছি। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো আমরা সবাই কিন্তু খুব এনজয় করব। দেখেন, আমি একটা কথা বলি যে আমার ক্লাস করতে আসলে আমরা কখনো একঘেয়েমি ফিল করব না, আমরা কখনো ক্লান্ত হয়ে, আমি জানি অনেকেই এখানে অফিস করে বিভিন্ন রকম কাজ মেইনটেইন করে তারপর আমার ক্লাসে বসেন, তারপরও ক্লাসটা করতে গেলে আমি অনেক ক্লাসে ব্যাচ এটাও করি যে প্রথমে একটা কৌতুক বা একটা কবিতা আবৃত্তি বা একটা গান এটার মাধ্যমে শুরু করি। এটা করলে কি হয়, আমাদের কিন্তু একটা এনার্জি ফিরে পায়, আমাদের স্টামিনা শরীরে যেটা সারাদিনে যেটা লস হয়। দেখবেন আপনি ক্লাসে যখন ঘুম আসে, আমরা যখন 9-10-এ ক্লাস করতাম, ইন্টারমিডিয়েটে, অনার্স লাইফে, অনেক স্যার ছিল, খুব মজা করে আমাদের পড়াতেন। তো ক্লাসে কি করতেন, আমাদের এক স্যার ছিলেন, উনি কিন্তু ক্লাসে এসেই দুপুর বেলায় যখন গরমের দিনে ঘুম আসতো টিফিনের পরের ক্লাসগুলাতে, উনি কিন্তু আমাদের সবাইকে 1 মিনিট ধরে হাতে তালি দেওয়াতেন। এই তালির শব্দে সবার ঘুম ভেঙে যেত। এবং মেডিকেল সায়েন্সে বলছে তালি দিলে কিন্তু শরীরের একটা ব্যায়ামও হয়ে যায়। তো আমার ক্লাসটা, হ্যাঁ, সবাই সবাই, হ্যাঁ, 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 এনজয় করতে হবে। দেখেন আমি, হ্যাঁ, হ্যাঁ, আমি সেভাবেই কিন্তু ক্লাসটা নেই। আমি যদিও কখনো কখনো ক্লাস নিতে নিতে আমার আরো 2টা ক্লাস এই মুহূর্তে আমি সন্ধ্যা থেকে নিয়েছি, তারপরও কিন্তু আমি ক্লান্ত অনুভব করি না। কেন জানেন? এই পড়ানোটা কিন্তু আমার নেশা, এটা আমার পেশা। নেশা এবং পেশা দুইটাই। তো এইভাবে কিন্তু আপনাদেরকেও নিতে হবে, ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে শিখবো, এটা কিন্তু মজা করে শিখবো আমরা। এবং এই ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে শিখবো এটা যেন পরবর্তীতে আমরা কাউকে শেখাতে পারি। আমার নেক্সট জেনারেশন, বাসায় যদি আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, নাতি নাতনি থেকে থাকে, তাদেরকে যেন আমরা একটু নিয়ে বসতে পারি, তাদেরকে আমরা বলতে পারি যে আমার, আপনার নাতিপুতি যদি কেউ থেকে থাকে, আপনার জুনিয়র কেউ থেকে থাকে, তাদেরকে বলবেন, আজকেই বলবেন, আগামীকাল বলবেন যে আমার স্যার তো তাহলে আমাকে টেন্স শিখিয়েছে, দেখি আসো তো তোমাকে আমি টেন্স শিখাই, তুমি কতটা পারো বা আমি কতটা পারি। এইটা যখন আপনি করতে যাবেন, দেখবেন কম্পেয়ার হয়ে যাবে, তুলনা হয়ে যাবে। আপনার বাসায় আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে, আপনার যদি সুযোগ থাকে, আপনার ছেলে মেয়ে বা তার নেক্সট জেনারেশন, আপনি তাদেরকে বলবেন যে তাহলে বলো তো প্রেজেন্ট টেন্স কয় প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ দাও তো, কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দাও তো। এটা করলে কি হয়, আমাদের এই জ্ঞানটা, এই নলেজটা কিন্তু পাকাপোক্তভাবে আমরা এটা নিতে পারি। অর্থাৎ নিজে শিখে অপরকে শিখাতে হবে। এরপর মাকসুদা, আপনার কাছে আমি একটু আসি, একটু কথা বলবেন যে এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের ভিতরে 4টা ভাগ আমরা পেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি কি থাকে? ক্যান ইউ টেল মি? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ঠান্ডা লেগেছে, আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে কথা নাই বা বলাই, এখানে আমি একটু বলি, সবাই শুনবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাঁ বলেন, অবশ্যই অবশ্যই, প্রেজেন্ট টেন্সে, যদি আবার বলতেন। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি থাকে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি কি থাকে, অর্থাৎ কোন ভার্বগুলা আমাদেরকে হেল্প করে। এখানে ইয়েস, no, sir. No, no, no. হ্যাঁ, এটা have ইয়েস, সবাইকে থ্যাংক ইউ। দেখেন, এখানে আমার প্রশ্ন ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর আসবে হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তর আসবে হ্যাভ বা হ্যাজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটা। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমি এতটুকু চাচ্ছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো দেখেন, এইটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের একটা বিস্তারিত আলোচনা এখানে পেয়ে গেলাম। প্রেজেন্ট টেন্সের, যে যখন পড়ান তখন বুঝি এটা একদম চিরন্তন রোগ। হ্যাঁ, কারণ পরে আবার ভুলে যাই কেন। না, এইটা দেখেন, হ্যাঁ, হ্যাঁ,
এটা ভুলবেন না, এটা কখনোই ভুলা হবে না। আমরা জন্মগতভাবেই কিন্তু ভুলে যাই। কোনো মানুষ যদি না ভুলে যেত, একটা মানুষ পাগল হয়ে যেত। আমরা প্রতিনিয়ত আমাদের ব্রেনে ইনপুট করি অনেক তথ্য। দেখবেন অনেকের মোবাইল নাম্বার, অনেকের নাম, অফিসের বিভিন্ন তথ্য, আমাদেরকে কি বাজার করতে হবে, কি করতে হবে, অনেক তথ্য আমরা ইনপুট করি। কিন্তু না না না, এই জন্য দেখেন, আমি এই জন্য বলছি যে আমার প্রত্যেক দিনের রুটিনে টেন্স থাকবে। প্রত্যেক দিন আমরা ভাত খাই, এখানে কি কেউ বলতে পারবেন স্যার আমি 1 সপ্তাহ যাবত ভাত খাই না? এটা ফরেন কান্ট্রিতে তারা করতে পারে, কিন্তু আমরা বাঙালি, আমরা ভাত খাই, তারপরও কিন্তু ভাতে আমাদের অনিচ্ছা। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আমার যেটা প্রবলেম হচ্ছে যে আপনি প্রথমেই যেটা ক্লাসে আমি হ্যাঁ হ্যাঁ এখানে প্রচন্ড ভিড় হচ্ছে তো রাজশাহীতে, হ্যাঁ, এই ঢুকতে যেটা শুনলাম আপনি বললেন যে আমি ল, এই যে পাস্ট ইনডিফিনিট ওটাতে আর প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আমার প্রবলেম হয়। আপনি প্রথমে যেটা বলছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যে ক্লিয়ার এটাতে করে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, পাস্ট, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, এটা প্রথমে এটা এইটা যদি একটু শেষ করতে যদি আরেকবার রিপিট করেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমার শেষের খুবই মুহূর্তে না, এটা শেষে মনে থাকবে না, এখনই একটু রিপিট করি দেখেন, সবাই ভালোভাবে শুনবেন। একজনের প্রশ্ন এটা অপরজনের প্রশ্নও হতে পারে, কিন্তু আমরা হয়তো প্রশ্ন করি না বা সময় পাই না, মনে থাকে না। ওনার প্রশ্নটা কিন্তু আমি মনে করি সবারই প্রশ্ন, ওনার বদৌলতে আমরা এটা আবার জানতে পারবো। এখানে আমি বলেছি কি, টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। কিন্তু প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টা ভাগ কি কি দেখেন, সেই 4টা ভাগ হচ্ছে এখানে আমি দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা টেন্স 4 প্রকার: জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, যে যত তাড়াতাড়ি ইংরেজি শিখতে চাচ্ছেন, তাকে তত ভালোভাবে টেন্সটা নিতে হবে। কারণ টেন্স শেখা মানেই 50%, 50% কিন্তু আপনার টেন্স মানে ল্যাঙ্গুয়েজটা কভার হয়ে গেল। আর বাদ বাকি যে 50%, এর ভিতরে মডাল থাকবে, সেমি মডাল থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন থাকবে, আর্টিকেল থাকবে, পার্টস অফ স্পিচ থাকবে, অন্য বিষয়গুলো থাকবে। কিন্তু টেন্স সে নিজেই কিন্তু 50%। তো দেখেন আপনার যে কোশ্চেনটা, কোশ্চেনটা হচ্ছে এই যে ল, বা অর্থাৎ আমি কিভাবে আইডেন্টিফাই করব। এখানে আমি প্রথমেই আপনাদের এই প্রশ্নটা করেছিলাম, এর একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে, আমরা কিছু কিছু বাংলা রয়েছে, বাংলা ক্রিয়ার শেষে এমন কিছু সিম্বল থাকে যেটা দেখে আমরা হঠাৎ করে টেন্সটা বুঝে উঠতে পারি না যে এটা কোন টেন্স হবে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে ওই জায়গাটায় কোশ্চেন করেছিলাম। কোশ্চেনটা ছিল কি, সে কাজটি করলো। আমি এমন একটা প্রশ্ন সেন্টেন্স বলেছিলাম, সে কাজটি করলো। এইটা আপনারা কোন টেন্স বলবেন? এখানে কেউ কিন্তু ভুল বলেছিলেন, কেউ সঠিক বলেছিলেন। তো আমরা এটা কি বললাম, কে সে কাজটি করলো। করলো বললে কি বোঝায়, কাজটি তার দ্বারা করা হয়ে গিয়েছে। সেটা 1 ঘন্টা আগেও হইতে পারে, 2 ঘন্টা আগেও হতে পারে, 2 দিন আগেও হতে পারে। তারা ফুটবল খেললো, সে স্কুলে গেল। অর্থাৎ এইটা প্রধানত পাস্ট টেন্স বোঝাচ্ছে। এবং কেন পাস্ট টেন্স বোঝাচ্ছে তার ব্যাখ্যাটা হচ্ছে, কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত, একটা ছন্দ দিয়ে বললাম, লাম লেম ল। হ্যাঁ, এইটা বাংলা এইখানে আছে দেখেন, এইখানে পাস্ট টেন্সের ভিতরে আমরা এটা পাচ্ছি, এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট টেন্সের ভিতরে এই যে বাংলা ক্রিয়া শেষে, বাংলা কি দেখে আমরা চিনবো যে এইটা পাস্ট টেন্স না এটা প্রেজেন্ট টেন্স? ক্রিয়ার শেষে ল, সবাই দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করেছি, ক্রিয়ার শেষে ল, ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন, ছিল, অথবা ছিলাম থাকলে, ছিলাম বা ছিল এমন থাকলে পাস্ট টেন্স হয়। কি কি বলেছি? ল, লাম, ত, তাম, তে। এই শীটটা আমি পরে তৈরি করেছি, আপনারা ছন্দটা একটু লিখে নিতে পারেন যে লাম লেম ল তাম তেম ত। 6টা কথা বলেছি, হ্যাঁ, 6টা শব্দ উচ্চারণ করেছি। লাম লেম ল তাম তেম ত, এইগুলো থাকলে পাস্ট টেন্স হয়। যেমন সে কাজটি করলো, আমার সূত্রর সঙ্গে আমার যে কথাটা এটা মেলে কিনা দেখেন, মিলিয়ে নিবেন। এই যে এখানে ল থাকবে, তাহলে আমি কি বলেছি? সে কাজটি করলো, তারা ফুটবল খেললো, সে বাড়িতে এলো, এইমাত্র বাড়িতে এলো। এই যে বাক্যগুলা সবই কিন্তু পাস্ট টেন্সের কাতারে ফেলতে হবে। হোসনে আরা, বুঝতে পেরেছেন আমার কথাটা?
প্রত্যেকটা কথা আপনাকে সবাইকে বুঝতে হবে, কারণ এখানে এমন একটা ক্লাস, এটা ধারাবাহিক একটা নাটকের মতো। দেখবেন প্যাকেজ নাটক হয় বাংলাদেশে, মোশাররফ করিম, বিভিন্ন রকমের তৃষা, আমি এগুলো দেখি মাঝে মাঝে। তো এই প্যাকেজ নাটকগুলা কিন্তু একবারেই শেষ হয়ে যায়, এটা কিন্তু কোনো কিছু এখানে আদ্যপান্ত থাকে না, আদি বা শেষ। এটা একবারে 40-45 মিনিট, আধা ঘন্টার একটা নাটক। কিন্তু দেখবেন টিভি সিরিয়ালে অনেক সময় সিরিয়াল হয় ধারাবাহিক নাটক, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ঠিক তাই। আমি পাস্ট টেন্স নিয়ে কথা বলছি, একটু আগে আমি কথা বলেছি প্রেজেন্ট টেন্স নিয়ে। দেখেন এখানে মাকসুদা আপা বলছে যে রাজশাহীতে প্রচুর বৃষ্টি হচ্ছে, স্যার আপনার কথা ভালোভাবে শুনতে পারিনি। তার মানে কি, একটি ওয়ার্ডও যদি আপনার বাদ পড়ে যায়, আপনি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন না। ওই যে বললাম না যে একটা ধারাবাহিক নাটকের মতো। তো দেখেন এখানে প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটা ধারণা পেলাম, আর পাস্ট টেন্স সম্পর্কে ধারণা পেলাম কি, পাস্ট টেন্সের ভিতরে সবসময় একটা অতীত ভাব কাজ করবে। আমি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলাম, আমি গত বছর কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম, আমি এখন সে গতকাল রাত 10টার সময় কাজটি করছিল। কোন টেন্স এটা? পাস্ট টেন্সের একটা অতীত, একটা চলমান ভাব বুঝাচ্ছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছিলাম, সে ফুটবল খেলছিল, সে ছবি আঁকছিল, রুমা কবিতা লিখছিল। অর্থাৎ পাস্ট টেন্সের অতীতকালের একটা চলমান ভাব বুঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, চলমান ভাব বুঝালে পাস্ট কন্টিনিউয়াস। এইবার পাস্ট পারফেক্টটা কি হয়? পাস্ট পারফেক্টটা দুই ভাবে হতে পারে। একটা পাস্ট ইনডেফিনিটের মতো করে শোনাবে, আবার এখানে বিফোর বা আফটারও থাকতে পারে। যেমন দেখেন, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হলে, অতীতকালে পাশাপাশি সময়ে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটি পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট, আমি একটু উদাহরণ দেই, যদি দেখেন, এই যে আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আমি ভাত খেয়ে শেষ করে পারিনি, আমার বাসার পাশে স্টেশন, তো আমি মনে করলাম খাওয়ার পরে আমি ট্রেনে উঠবো, কিন্তু আমি খাওয়া শেষ করার আগে ট্রেনটা ছেড়ে দিল। এই যে বাক্যটা, এই দুটো বাক্য, মানে এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে প্রায় একই সময়ে, আমার ভাত খাওয়া এবং ট্রেন ছেড়ে দেওয়া। তো এই যে আমি ভাত খাওয়ার আগে ট্রেনটা ছেড়ে দিল, কোন কাজটা আগে হচ্ছে? ট্রেনটা ছেড়ে দিল। এইটা কিন্তু এইটা আগে হচ্ছে, এবং এইটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। এখানে হ্যাড এর ব্যবহার করেছি, দেখেন এই যে বাক্যটা তৈরি করেছি, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে দিল কখন? বিফোর আই এট, আমার ভাত খাওয়ার আগে। এই যে আমার ভাত খাওয়া, পরবর্তী বাক্যটুকু কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইট মানে খাওয়া, ওর ভি টু নিয়ে এসেছি এট। এই পাস্ট পারফেক্ট 12টা টেন্সের ভিতরে একটু সমস্যা ঘটায় পাস্ট পারফেক্ট টেন্স। তো এইটা আমি এমন ভাবে আজকে বুঝিয়ে দিব, আপনাদের কোনোদিন পাস্ট পারফেক্ট ভুল হবে না। কিভাবে দেখেন, এটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, ওই যে বলেছি টোটাল যে 4 প্রকার পাস্ট টেন্স, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম থাকবে, ছিল, ছিলে, ছিলাম, অর্থাৎ লাম, লেম, ল, তাম, তেম, ত। এই যে দেখেন এখানে তাম রয়েছে, ত একার মো, তাম। অর্থাৎ এইগুলা থাকলে প্রথমত, প্রধানত আমাদেরকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। আমি আপনাদের অনেকগুলা বাক্য দিয়ে দিলাম, অনেকগুলো বাক্য দিয়ে দিলাম। এখানে একটা বাক্য আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, ওটা একটু পরে নিয়ে আসবো। অর্থাৎ বলতে চাচ্ছি কি, অনেকগুলা বাক্য থাকলো, এই বাক্যগুলো থেকে আপনাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোনটা কোন বাক্য, কোনটা কোন টেন্স। এইটা যখন খুঁজে বের করবেন, আপনার মনের ভিতরে কিন্তু একটা সাহস ফিরে আসবে যে না, আমি একটু পেরেছি। এইবার ওই বাক্যটা যখন আপনি ইংলিশে গঠন করতে পারবেন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এইটাতে আপনার আরো একটু সাহস ফিরে আসবে। কিভাবে? যেমন একটা বাক্য যদি আমি এখানে লিখি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এই বাক্যে দেখেন আমি কি বলেছি, আমি ভাত খাই। বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া সর্বদা শেষে বসে, আমি ভাত খাই। আমার পড়ানোর ভিতরে কিছু কিওয়ার্ড আমি বলে যাব, কিওয়ার্ড, এই কিওয়ার্ড হচ্ছে মূল ওয়ার্ড, এগুলো আপনাদেরকে একটু ব্রেনে নোট করে রাখতে হবে। তো আমি একটি কথা কেবল কেবল বলে ফেলেছি যে বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া এটা শেষে থাকে, আমি ভাত খাই, কিন্তু এইটার যখন ট্রান্সলেশন করব তখন কি হবে? আই, আচ্ছা এই অনুসারে বাংলায় যা রয়েছে, এইটা যদি লিখি আমি ভাত খাই, তখন আমি ইংরেজি আই, তারপর ভাত ইংরেজি রাইস, আর আই সি ই, আই রাইস ইট, ই এ টি, এই বাক্যটা কি সঠিক হলো? হলো না। আই রাইস ইট এটা সঠিক হলো না, কেন হলো না? আমরা বাঙালিরা ঠিক যেভাবে বলি, সাদা চামড়ার ইংরেজ যারা রয়েছে ওরা কিন্তু আমাদের এটা মেনে নেয়নি।
ওরা কি করলো, ওরা করলো যে সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে, প্রথমে আনতে হবে সাবজেক্ট আই, তারপরে ভার্ব আনতে হবে কি ইট, ইএটি ইট, আই ইট, একেবারে শেষে বসাতে হবে অবজেক্ট, আই ইট রাইস, RICE, আই ইট রাইস, আমি ভাত খাই। তো এইটা বাংলায় ছিল কি আমি ভাত খাই, আই রাইস ইট, ইংলিশে হয়ে গেল আই ইট রাইস, অর্থাৎ আমি খাই ভাত। এই এখানে যা লিখেছি এইটা যদি আমি বাংলায় অনুবাদ করি, অর্থটা দাঁড়ায় আমি খাই ভাত, কিন্তু বাংলায় কি বললাম, আমি ভাত খাই। তো এই যে একটা সূত্র, এখানে একটা সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি। বাংলা থেকে ইংরেজিতে কোনো বাক্য গঠন করতে গেলে প্রথমে এস দিতে হবে অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভি দিতে হবে ভার্ব, তারপর ও দিতে হবে অবজেক্ট। অঙ্কের মতো একটা সূত্র আমি আপনাদের দিয়ে গেলাম, SVO। এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, SVO। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা এটা শিখবো যে গঠন অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালীর সূত্র হচ্ছে এইটা, SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি পৃথিবীর যে কোনো বাংলা বাক্য আপনি প্রথমে খাতায় লিখবেন, এইবার ওই বাক্যের প্রথমে সাবজেক্টটা লিখবেন, তারপরে ভার্ব লিখবেন, তারপরে অবজেক্ট লিখবেন। এটা ধীরে ধীরে আমি পরের ক্লাসগুলোতে দেখাবো যে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে। আমরা কিন্তু অনেকেই এখানে ইংরেজি গ্রামারটা মোটামুটি পারি, কিন্তু যখন আমাদেরকে বলা হয় যে ইংরেজি একটা প্যাসেজ দেওয়া আছে, বাংলা একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে ইংলিশে অনুবাদ করুন, তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। কেন হয়ে যাই? আমরা একটা বাক্য বাংলায় সাজাতে পারি কিন্তু ইংরেজিতে সাজাতে পারি না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ইট। আমরা অধিকাংশ ছেলেমেয়েরা এটা পারি না। পারি না এর কারণ হচ্ছে আমরা সাজাতে পারি না। তো দেখেন, সেই ধারাবাহিকতা আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বাংলায় চেনার উপায় কি, বাংলা ক্রিয়া শেষে এই যে লাম লেম ল, ল লেন এইগুলা থাকবে। যেমন আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছি ল, কি করেছিল, ট্রেনটি ছেড়ে দিয়েছি ল। এখানে অতীতকালে পাশাপাশি সময়ে যদি দুইটা কাজ সংঘটিত হয়, এর ভিতরে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে ওইটা পাস্ট পারফেক্টের নিয়মে করব। ওইটার গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট, এখানে একটু দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা হয়ে যাবে ওই প্রথম অংশে। আর দ্বিতীয় অংশে কি হবে, একেবারে সহজ, পাস্ট ইনডেফিনিটের নিয়মে। দেখেন, আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে হ্যাড কেন দিলাম, কারণ এটা পাস্ট পারফেক্টের নিয়মে করেছি। পারফেক্ট মানেই কিন্তু, মনে রাখবেন, পারফেক্ট মানেই কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে হ্যাজ বা হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সে বসে হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সে বসে হ্যাড, আর ফিউচার পারফেক্ট টেন্সে বসে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। টেন্সটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এই টেন্সটা যদি আপনি বুঝতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজটা 50% সহজ হয়ে যাবে। কি করলাম, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, বিফোর মানে পূর্বে, কিসের পূর্বে, আমার খাওয়া শেষ হওয়ার পূর্বে। তাহলে আমার খাওয়া এইটুকুও করতে হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে। কেন করতে হবে, এখানে আমার গঠন প্রণালীতে বলা রয়েছে যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে হয় সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই যে পাস্ট পারফেক্ট এর নিয়মে করেছি দ্য ট্রেন হ্যাড লেফট, এবং যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডেফিনিটের নিয়মে। তো আমার ভাত খাওয়া এবং ট্রেন ছেড়ে যাওয়া দুইটার ভিতরে আগে কোনটা হলো, আমার খাওয়া শেষ হওয়ার আগে ট্রেন ছেড়ে দিল। তাহলে এটা পাস্ট পারফেক্ট এর নিয়মে করেছি দ্য ট্রেন হ্যাড লেফট, আর আমার ভাত খাওয়া শেষ হওয়া এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে আমার খাওয়া শেষ হওয়া এটা কি, আই এট, আমি খাওয়া শেষ করে পারিনি, তার আগে ট্রেন ছেড়ে দিল, কি হবে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট। ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এখানে এই একই স্ট্রাকচার দিয়ে করা যাবে। মনে রাখতে হবে শুধু অতীতকালে দুটি কাজের ভিতরে যে কাজটি আগে সম্পন্ন হচ্ছে, আগে শেষ হচ্ছে, ওইটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে করতে হবে, ওখানে হ্যাড এর কাজটা করতে হবে। আর যে কাজটা পরে সংগঠিত হচ্ছে ওখানে পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। আরো একটা উদাহরণ দেখি, আমি স্কুলে যাওয়ার আগেই সে বাড়ি এসেছিল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। এখানে কোন কাজটা আগে হচ্ছে, সে বাড়ি এসেছিল। দেখেন এখানে হ্যাড এর ব্যবহার করেছি, হি হ্যাড কাম হোম, হি হ্যাড কাম হোম বিফোর,
বিফোর কি, আমার স্কুলের যাওয়ার পূর্বে। তাহলে এইটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হবে, আই ওয়েন্ট টু স্কুল। এখানে পাস্ট ইনডেফিনিট কিভাবে বুঝবেন? পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্বের ভি টু অর্থাৎ গো থেকে নিয়ে এসেছি ওয়েন্ট। গো থেকে কি নিয়ে এসেছি? ওয়েন্ট। আই ওয়েন্ট, আর টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট। দেখেছেন? তাহলে এতদিন আমাদের যে সমস্যাগুলো ছিল, পাস্ট পারফেক্ট বললেই আমাদের গায়ে জ্বর আসতো, কিন্তু এটা খুবই সহজ। অতীতকালে, অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংঘটিত হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইন, এতটুক কথা মনে রাখলে আপনার কখনো এটা আর ভুল হবে না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তাই। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আর এখানে হবে আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম। প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, এখানে আই হ্যাড বিন। আই হ্যাড বিন, শুধু হ্যাভ বিনের জায়গায় এই যে দেখেন শুধু হ্যাড বিন, হ্যাভ বিনের জায়গায় হ্যাড বিন। অর্থাৎ এখানে আমাদের টেকনিকটা শুধু একটু মনে রাখলেই হয়ে যাবে। ফিউচার টেন্স নিয়ে আমি যদি একটু কথা বলি, ফিউচার টেন্স শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স শব্দের অর্থ হচ্ছে কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যতের কোনো বাংলা বাক্য আমরা কি একটু কেউ বলতে পারবো? হ্যাঁ বলেন তাহলে, ভবিষ্যতের কয়েকটা বাক্য আমরা একটু বলি। হুম, তারপর? আগামীকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। থ্যাংক ইউ। হোসনে আরা আপা, আপনি কয়েকটা বাংলা বাক্য বলেন দেখি আমরা একটু নিতে পারি কিনা। সকালে অফিস যাব, হুম, আমি আগামীকাল আহ তাদের সাথে উম, কথা বলতে বসবো। ঠিক ঠিক, আহ, একদমই। দেখেন তাহলে এই কথাগুলো কিন্তু অনাগত, অর্থাৎ এখনো এসে পারেনি, আগত হয়ে পারেনি। যে শব্দগুলো, যে কাজগুলো আমরা একটু পরে করব, অথবা একদিন, 2 দিন, 1 ঘন্টা বাদেই করব, এটা ভবিষ্যৎকাল। এখানে ভবিষ্যতের সব থেকে একটা বড় সিম্বল হচ্ছে শ্যাল উইল। তো মনে রাখবেন, বর্তমান রিসেন্ট গ্রামারে বা রিসেন্ট কথাবার্তায় শ্যালের ব্যবহারটা একেবারে বাদ গিয়েছে। আমরা সব জায়গায় উইল ব্যবহার করব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট, এই ভবিষ্যৎকাল হয়ে গেল। সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট কেমন দেখেন? আমি এই কাজটি করব। কি করব? আমি এই কাজটি করব, খুব ভালোভাবে নিবেন। আমি এই কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। সে অফিসে যাবে, হি উইল গো টু অফিস। সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। আমি মোবাইলটি কিনবো, আই উইল বাই দ্য মোবাইল। আমি তোমাদের বাড়িতে বেড়াতে যাব, আই উইল গো ইওর হাউস। তারপর আমি সাঁতার কাটবো, আই উইল সুইম। রনি একটি কবিতা লিখবে, রনি উইল রাইট আ পোয়েম। রিতা একটি গান গাবে, রিতা উইল সিং এ সং। খুবই সহজ। অর্থাৎ সাবজেক্টের পরে উইল বসাবেন, তারপর অবজেক্ট দিবেন, কখনো শ্যালের ব্যবহার করা যাবে না। এখানে দেখেন আমি বোঝানোর সুবিধার্থে লিখেছি আমি এই কাজটি করব, আই শ্যাল ডু দিস ওয়ার্ক, অথবা আই উইল ডু দিস ওয়ার্ক। তো এখানে শ্যালের ব্যবহারটা বর্তমানে রিসেন্ট গ্রামার, প্রোফেল, ক্লিপস, ব্যারন্স, আরো যে ভালো ভালো গ্রামার এখানে বলছে যে শ্যালের ব্যবহার, বিশেষ করে আমেরিকা থেকে অনেকেই ক্লাস করে, ইংল্যান্ড থেকে, তারা বলে স্যার এখানে নেটিভ স্পিকার যারা, এরা কিন্তু শ্যালের ব্যবহার করেই না। বেশিরভাগ দেখবেন এখানে হোসনে আর আপা, আপনার ছেলেরা তো ফরেন কান্ট্রিতে থাকে, এরা যখন কথা বলে খেয়াল করে দেখবেন উইলের ব্যবহারটা বেশি বলে। এবং উইলটা কেন ব্যবহার করা হয়? উইল হচ্ছে একটু বেশি জোর প্রয়োগ করা বোঝায়, উইলটা বেশি পারফেক্ট। এই জন্য বর্তমান গ্রামার অনুসারে আমরা শ্যালের ব্যবহারটা না করে উইলের ব্যবহারটা নিব। তো এই ফিউচার টেন্স কিন্তু ঠিক 4 প্রকার, অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? যেমন ফিউচার ইনডেফিনিট দেখেন, এটাকে সিম্পল ফিউচার টেন্সও বলা হয়। এটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলতে পারি। কেমন? সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। ভবিষ্যতে যখন ঘটবে এমন কোনো কাজকে আমরা সিম্পল ফিউচার বলতে পারি। তো এইগুলো একটু হোসনে আর আপা পড়ে ফেলেন তো। এই যে সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কাজকে বোঝায়, পরের লাইনে কি রয়েছে? সিম্পল ফিউচার টেন্স, স্যার সিম্পল প্রেজেন্ট, ইট ডোনেটস। আমাকে লাইটটা বেশি লাগছে স্যার। আচ্ছা সেটা, হ্যাঁ কমিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা গ্রিন করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম। ভবিষ্যতে ঘটবে এমন কোন কাজকে বোঝায়। স্যার ছোট করলেন যে, ছোট হয়ে গিয়েছে। আচ্ছা একটু বড় করে দেই। এটা কি আমার থেকে বললো নাকি? না, এটা আপনার ওখানেই ছোট হয়ে গিয়েছে সম্ভবত। স্যার লিখে গেলাম, বুঝতে পারতেছি না। আচ্ছা ওয়েট ওয়েট। হ্যাঁ এই যে, হ্যাঁ, আপনার ওখানে ছোট হয়েছে, আমি তো বড় করে দিচ্ছি, দেখেন এই যে অনেক বড় করে দিয়েছি। ওখানে
আচ্ছা তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, পরে একজন আরেকটু পড়ি, আপনি ওটা একটু ঠিক করতে লাগেন। রুমা, আপনি একটু এটা পড়ে ফেলেন যে ফিউচার টেন্সে গঠন। হ্যাঁ, পড়েন পড়েন। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। সিম্পল ফিউচার টেন্স এটা হচ্ছে it donates to an action which will happen in the future. এটা স্ট্রাকচার হবে, প্রথমে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম হবে, তাই ইয়েস না ইয়েস, স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, আমি এটাই চাচ্ছিলাম। প্রেজেন্ট ফর্ম হবে। হুম আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। হুম। হ্যাঁ, এইটা হচ্ছে সিম্পল মানে ফিউচার টেন্স। তারপরে হচ্ছে আই উইল সিং দ্য সং, তারপরে হি উইল হেল্প ইউ। এই এই উদাহরণগুলো মূলত সিম্পল ফিউচার টেন্স। থ্যাঙ্কস এ লট। এই উদাহরণগুলোই কিন্তু সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ একেবারে সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ফর্ম অফ ফিউচার টেন্স অর বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ এইভাবে বলতে পারি সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট, আমরা শ্যালটা বাদ দিয়ে দিব। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি গানটি গাইবো, আই উইল সিং আ সং। সে তোমাকে সাহায্য করবে, হি উইল হেল্প ইউ। আমি মোবাইলটা কিনবো, আই উইল বাই এ মোবাইল। সে একটি গান গাইবে, হি উইল সিং এ সং। সে একটা কবিতা লিখবে, হি উইল রাইট এ পোয়েম। দেখছেন তাহলে কিভাবে গঠন করবেন? প্রথমে বাংলা বাক্যে যা থাকুক না কেন, আপনাকে প্রথমে সাবজেক্ট আগে বসাতে হবে, তারপর উইল বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। শেষের বাক্যটা রয়েছে সে তোমাকে সাহায্য করবে, সে ইংরেজি কি হি। তারপর হি এর পরে কি বলেছি, সাবজেক্টের পরে উইল আনতে হবে। দেখেন হি এর পরে উইল বসেছে, হি উইল। সাহায্য করে ইংরেজি কি হেল্প, আর তোমাকে ইংরেজি কি ইউ। তাহলে সে তোমাকে সাহায্য করবে, হি উইল হেল্প ইউ। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। আচ্ছা, কোন কালারটা আপনাদের বেশি ভালো লাগছে এখানে সেইটাই দিই। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, গ্রিন আর পেস্ট, থ্যাংক ইউ। আচ্ছা, বেশি লাগলে চোখের ক্ষতি হবে। তারপর কি আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার দেখেন এখানে আমরা যারা ক্লাস করি, আমি একটু আউটের একটা তথ্য দেই। আমি কিন্তু ভিডিওতে সামনে আসবো এক সময়। ব্লু কার্ড চশমা পাওয়া যায়, অর্থাৎ আমরা যারা রাতের বেলায় ফোন ল্যাপটপ ইউজ করি, আমাদের এই ক্ষতিকর যে রশ্মি, এই যে অতি বেগুনি রশ্মি, এটা যেন আমাদের চোখের ক্ষতি না করতে পারে, সবাই একটু চশমা ব্যবহার করবেন, কারণ আমাদের এখানে সবারই কম বেশি বয়সে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে হ্যাঁ হ্যাঁ, কারণ কি, এটা আমারও এজ বেশি না, তারপরও হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যে তিন হ্যাঁ, উনি কিন্তু শোনেন হ্যাঁ, হোসনে আরা আপা কিন্তু আমাদের আমাদের অনেক সিনিয়র হোসনে আরা আপা, এবং ওনার ছেলেরাও কিন্তু বিদেশে থাকে। উনি আসলে ল্যাঙ্গুয়েজটা এখন এই বয়সে এসেও শিখতে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে কতটা আগ্রহ রয়েছে মানুষের। হ্যাঁ, 64 মানে কিন্তু এই বয়সে অনেকে মারাও যায়, কিন্তু উনি আল্লাহর রহমতে এখনো সুস্থ রয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। অবশ্যই আল্লাহ পাক আপনার মঙ্গল করুক এবং আপনার শরীর সুস্থ রাখুক, এটাই আমি চাই। তো আমি মেইনলি যেটা বলতে চাই, না না, পারবেন আপনি, ফ্লুয়েন্সিটা পারবেন। এখানে দেখেন, এই ফ্লুয়েন্সিটা অর্জন করতে গেলে আমি আপনাদের কিছু টেকনিক দেখিয়ে দিব। এই যে যে টেকনিকটা আজকে আমি শিখাচ্ছি, অর্থাৎ একটা কথা শিখলে, একটা রুল শিখলে, ওই রুলের আদলে আমরা ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে চারটা পাঁচটা বাক্য বলে ফেলবো। যেমন এই যে একটা ইয়ে শিখালাম, ফিউচার টেন্সের, ফিউচার ইনডেফিনিট টেন্সের, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আমি গান গাইবো, সে তোমাকে সাহায্য করবে, এখানে তিনটা বাক্য দিয়েছি। কিন্তু এখানে ইনস্ট্যান্ট আপনাকে আরো বাক্য তৈরি করা শিখতে হবে। আপনাকে নিজে নিজে বলতে হবে, আমি ভাত রান্না করব, আমি একটু পরে ঘুমাতে যাব, আমি একটু পরে আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলবো, সে আমার বাড়িতে আসবে, আমি আগামীকাল অফিসে গিয়ে এই কাজটা করব। অর্থাৎ এই ফিউচার ইনডেফিনিট টেন্সের যত কথা আপনার মাথায় আসে, সেইগুলো বাংলা বলতে হবে, সেগুলো বাংলা বলতে হবে, এবং সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দেখেন এই যে টেন্স শিখাচ্ছি না, টেন্স শেখানোর আমার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি, আমি আগামী ক্লাসে আপনাদেরকে দিয়ে টেন্সের কথা বলাবো। কিভাবে? আমি আপনাদের সামনে কয়েকটা বাংলা বাক্য দিব, ওইগুলো আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন। খুব সিম্পল। সূর্য পূর্ব দিকে ওঠে, আমি বাড়ি যাই, সে ঘুমায়।
হ্যাঁ হ্যাঁ, নোট আমি দেখিয়েছি এখানে। শিলা, আপনি নোট পাঠিয়েছেন, অনেক ভালো, আপনার হাতের লেখাটাও ভালো এবং ওখানে কোনো ভুল নাই গ্রামেটিক্যালি। আমি এই কাজগুলো দিব আজকেই, এই টাস্কগুলো এখানে সাবমিট করব। আমাদের প্রথম থেকে যদি গোছানো পদ্ধতিতে আগাই, দেখবেন 2 মাসের ভিতরে ফ্লুয়েন্সি চলে আসবে। কারণ আমি বলেছি তো, আমি তো সবকিছু শিখাবো না, আমি শিখাবো আমাদের কথা বলতে গেলে যেগুলা লাগে। আমরা এখানে অফিসে, কর্পোরেট জব যারা করেন, বড় বড় অফিসে দেখবেন ফরেনাররা ভিজিট করতে আসে, অথবা কখনো আমি, ইয়েস, আমার একটা সুযোগ হয়েছিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, হোটেল সোনারগাঁওতে আমার এক মামার সঙ্গে ওখানে গিয়েছিলাম, তো দেখলাম প্রচুর ফরিনার এবং 5 স্টার মানের হোটেল, তো ওখানে ওয়েটাররাও ইংলিশে কথা বলে। আমি তো অবাক, হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম। এবং আমার একটা ব্যাচ রয়েছে, এটা হচ্ছে ব্যাচ নাম্বার 06। এখানে একটা মেয়ে ক্লাস করে, উনি হচ্ছে ঢাকার হোটেল সোনারগাঁওতে কুক অর্থাৎ শেফ, রান্না করে। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ওখানে ঢুকছে রান্নার উপরে একটা কোর্স করে। তো একদিন উনি আমাকে ফোন দিল আমার ইউটিউব থেকে নাম্বারটা নিয়ে, বলল স্যার আমি আপনার কোর্সটা করতে চাই। তো আমি ক্লাস করানোর পরে একদিন বলছে স্যার আমি এই পর্যায়ে জব করি। তো আমি বললাম কি যে আপনি তো, এবং স্যালারিটাও বেশ ভালো, সম্মানজনক। তো আমি বললাম যে আপনি কেন এখন এই বয়সে এসে বা এখন ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন? তো দেখেন, মানে এটা আপনাদের বলছি, এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। উনি বলল যে স্যার, আমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি ইংলিশে, লাইক দ্য নেটিভ স্পিকার, তো আমার স্যালারি এই মুহূর্তে 65, 65,000 টাকা আমার বেতন। কিন্তু আমার ইংলিশের ফ্লুয়েন্সি থাকলে আমার বেতন হতো প্রায় 1.5 লাখ টাকার উপরে। আমি বললাম হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? তো উনি বললেন স্যার, আমাদের এখানে প্রায় ফরেনাররা আসে, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, ইউকে, হংকং, ফ্রান্স, সাইপ্রাস, বিভিন্ন দেশ থেকে। তো ওনরা এসে ইংলিশে আমাদেরকে বলে যে আমি এই খাবারগুলো খেতে চাই, ওদের দেশীয় খাবার, ওইগুলো আমাদেরকে গুগলে ইউটিউবে দেখে ওদেরকে আমি ওই খাবারগুলো রান্না করে দিতে চাই। কিন্তু আমার সিনিয়র কিছু ব্যাচমেট রয়েছে, তারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো পারে, তাদের স্যালারিটা অনেক বেশি, কারণ তারা ওই ফরিনারদের ভাষাটা বোঝে। তারা ইংলিশে কি বলছে, কোন ধরনের খাবার খেতে চাচ্ছে, এইটা বুঝতে পেরে ওরা যেহেতু ইংরেজি জানে, ওদেরকে সেই ধরনের খাবার তৈরি করে দেয়। তো আমিও স্যার যেহেতু ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে শিখতে পারি, ফ্লুয়েন্টলি ফরেনারদের সঙ্গে কথা বলতে পারি, তখন কিন্তু আমার স্যালারিটাও বেড়ে যাবে। তো দেখেন, একজন হোটেলের রাঁধুনি, একজন শেফ, তারও কিন্তু ইংরেজি জানা প্রয়োজন। আপনি আপনি প্লেনে উঠে বিদেশ যাচ্ছেন, বিমানবালারা আপনার সঙ্গে কিন্তু ইংলিশে কথা বলবে। আপনি আমেরিকাতে গেলেন, আপনি কানাডাতে গেলেন, আপনার ছেলের বাসায় যাচ্ছেন, এখানে এয়ারপোর্ট থেকে নামলেই আপনাকে ইংলিশ ছাড়া তারা কিছু বুঝবে না। তো এই গ্লোবালাইজেশনের যুগে এখন দেখবেন অনেক ছেলে মেয়েরা ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো এই ফ্রিল্যান্সিং করতে গেলেও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা খুবই জরুরি এখন। হুম 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 হুম। এইটা থেকে, এইটা কিন্তু আমি আপনাকে ইন্সপিরেশন দিব এখানে, কেন জানেন? এই ভুল ভাল বলতে বলতে আমি এখন গ্রামার গুলা শিখাই দিব, দেখবেন একসময় কিন্তু এই ভুলটা থাকবে না। আপনি যে, হ্যাঁ, এই যে মুখটা আপনি খুলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ভেরি ক্লিয়ারলি, ভেরি প্রপারলি, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। যদি ভাষাটা ভালোভাবে শিখতে চান, প্রথমে মুখ খুলতে হবে। এখানে একটা উদাহরণ, সবাই একটু একটু উদাহরণটা খেয়াল করবেন, যে আমরা ছোটবেলায় যখন, আপনি হাঁটা শিখেছেন, আমি হাঁটতে শিখেছি, অনেকবার পড়ে গিয়েছি, অনেকবার, কতবার পড়ে গিয়েছি তার কিন্তু কোনো ঠিক নাই। আমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলাম। তো একটা মজার ব্যাপার হচ্ছে, আমাকে কেউ কখনো সাইকেল চালানো শিখাই দেয়নি, আমি নিজে নিজে শিখছি। এটাতে আমার কোনো কিন্তু গুরু নাই, আমি নিজে শিখছি। তো এই ভাষাটা শিখতে গেলে তো কি হতো, ওই সাইকেলটা নিয়ে আমি অনেকবার পড়ে যেতাম, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি। তো একবার কেটেও গিয়েছিল আমার হাতে অনেকটা, তারপরও কিন্তু আমি থেমে থাকিনি, আমি পড়ে গিয়েছি, আবারও কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি, আবারও আমি শিখেছি। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে অনেকবার ভুল হবে। ছোটবেলায় যেমন আমরা পড়ে যেতাম, আবার উঠে হাঁটা শুরু করতাম, ল্যাঙ্গুয়েজটা বলতে গেলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু মেক সো মাচ মিস্টেক্স, প্রচুর ভুল করতে হবে। দেন অন ডে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ কারেক্টলি। দেখবেন একদিন, একদিন আপনার ভাষাটা খুব কারেক্ট হয়ে গেছে। এই যে বাক্যটা আমি শিখিয়ে দিলাম, ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এইটা শিখে আপনি মিনিমাম 10টা বাক্য তৈরি করেন বাংলা এবং ইংরেজিতে। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি কানাডাতে আমার ছেলের কাছে যাব, আই উইল গো টু কানাডা টু মাই সন। আমি আগামীকাল আমার অফিসে যাব, আই উইল গো টু অফিস টুমরো। আমি আগামীকাল একটা আইফোন মোবাইল কিনবো, আই উইল বাই আইফোন টুমরো। আমি আগামীকাল ঢাকার চিড়িয়াখানা ভ্রমণে যাব, আই উইল গো টু ঢাকা জু টুমরো। এইভাবে কথা বলতে হবে, গ্রামার ঠিক রেখে কথা বললে দেখবেন একটা সময় কিন্তু আপনার এই জায়গাগুলোতে আর ভুল হবে না। আর তারপরে আরো যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, সেই জায়গাটা হচ্ছে ঠিক এরকম, কিভাবে আমরা প্রেজেন্টেশন দিব।
এই যে দেখেন স্টার্টিং সিস্টেম অন, মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়। এখানে কিন্তু অফিসে আপনারা যারা জব করেন প্রতিনিয়ত এইগুলো অনেক সময় সামনে আসে। প্রতিদিন তো কিভাবে কথা বলা শুরু করতে হয়, প্রথমে বলতে হবে গুড আফটারনুন, যদি সকালবেলা হয় বলতে হবে গুড মর্নিং টু এভরিওয়ান, হাউ আর ইউ, আপনারা সবাই কেমন আছেন, হ্যাঁ। তারপর বলতে হবে দিস ইজ হোসনে আরা, দিস ইজ রুমা বেগম, দিস ইজ মাকসুদা খানম, যার যে নামটা বলবো। ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক টু মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার, যদি তার নামটা জেনে থাকেন মিস্টার প্রসেন স্যার, মিস্টার সোহাগ স্যার, এভাবে বলবেন। গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস about the selected topic in front of you. Today's topic is road accident. Today's topic is traffic jam. Today's topic is price hike in Bangladesh. বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন বিষয় নিয়ে। তো শুরুটা দেখেন কত, মাত্র 2 থেকে 3টা সেন্টেন্স দিয়ে আমি শুরু করেছি। কিভাবে? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ হোসনে আরা, এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক টু মাই অনারেবল মডারেটর স্যার মিস্টার প্রসেন স্যার, at first giving me such a chance to say a few words about the selected topic। হ্যাঁ, সিলেক্টেড টপিকের উপর আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। ইন ফ্রন্ট অফ ইউ, টুডেস টপিক, এখানে টপিকটার নাম বলবেন, যারা গার্মেন্টস সেক্টরে রয়েছেন সেই সেক্টরের, বা যে টপিক হোক টপিকটার নাম বলে বলতে হবে ডিয়ার অডিয়েন্স। এইভাবে কিন্তু আপনাকে শুরু করতে হবে। এরপর আপনাকে মেইন যে জিনিসটা কথা বলতে হবে ডিয়ার অডিয়েন্স বলে, এবার আপনি পত্র গর্ভ অর্থাৎ মেইন আলোচনায় চলে যাবেন। শেষটা আপনি কিভাবে নামাবেন? স্টার্টিং সিস্টেম, দেখেন এখানে ফিনিশিং স্টার্টিং সিস্টেম দেখেছি, এবার ফিনিশিং সিস্টেম। দ্যাটস অল ফ্রম মাই সাইড, আমার তরফ থেকে আজ এই পর্যন্তই। ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ, ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ, আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে আমার এই কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে, উপকার করবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, পরবর্তীতে আমরা এমন একটা টপিক নিয়ে আবার হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। দেখছেন শেষটা, একটা কথা বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। তো এখানে কথা বলতে বলতে আমরা শেষটা যদি ভালোভাবে শেষ নামাতে পারি, তাহলেই কিন্তু সেটা শ্রুতি মধুর হবে। ফিনিশিং সিস্টেমটা কিভাবে করতে হবে? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফিনিশিং সিস্টেম 2, এই মাত্র একটা লাইনেও বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, আসসালামু আলাইকুম। দেখছেন তাহলে প্রেজেন্টেশন দেওয়া, এরপর আপনাদেরকে এইভাবে প্রেজেন্টেশন নিব, আগামী ক্লাসে এটা দেখাবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু ইউ অল, ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ অর্থাৎ নিজের বর্ণনা দিতে হবে। এই যে প্রেজেন্টেশন অন, দেখেন কিভাবে নিজের বর্ণনা দিতে হয়। তো এই শীটটা আমি পাঠিয়ে দিচ্ছি এখন, আপনারা এইটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। এবং এই যে টেন্সটা দেখাচ্ছি, এই টেন্সটা আমি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে দেখাবো, সাথে অন্য আলোচনা থাকবে। কেন থাকবে? কারণ টেন্সটা আমরা প্রায়ই ভুল করি। টেন্সটা যেদিন আপনাদের ক্লিয়ার হবে, আগামী ক্লাসে আপনাদের কাছে আমি কোয়েশ্চেন করব যে আমি বিশ্ববিদ্যালয়ে যাব, এটা কোন টেন্স? আপনি বলবেন স্যার এটা ফিউচার ইনডেফিনিট। আমি বলবো এটার ইংলিশে বলেন কি হবে? আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি একটা কবিতা লিখবো, আই উইল রাইট এ পোয়েম। আমি একটা গান গাইবো, আই উইল সিং এ সং। অর্থাৎ এই টেন্সটা এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার টেন্স, প্রথমে টেন্সটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই টেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে, দেখবেন আপনারা এখন যে বিল্ডিং এ রয়েছেন, কেউ 5 তলায়, কেউ 10 তলায়, কেউ 3 তলায়, কেউ দোতলায় বসে আমার ক্লাস করছেন, বিভিন্ন ফ্লোরে আছেন। তো ওই বিল্ডিংটার বেসমেন্ট কিন্তু অনেক মজবুত করে করা হয়েছে, তা না হলে বিল্ডিংটা পড়ে যেত। তো আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজের বেসমেন্টটা হচ্ছে এই টেন্স। এই টেন্সটা আপনি যত বেশি গভীরের থেকে, 10 তলা 20 তলা বিল্ডিং এর দেখবেন অনেক গভীরে মাটি খুঁড়ে ওখান থেকে বেসমেন্টটা কিন্তু গড়ে তুলে নিয়ে আসা হয়। কেন আসা হয়? যেন ওই 20 তলা 30 তলা বিল্ডিংটা যেন অনায়াসে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই টেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই টেন্সটা যে যত বেশি ভালো ক্লিয়ার করব, এই ল্যাঙ্গুয়েজটা তার কাছে তত বেশি সহজ হবে। আমি শেষ মুহূর্তে আবারও এটা আপনাদেরকে বলতে পারি। শিলা, রুমা বেগম, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? স্যার, ইয়েস স্যার। প্রত্যেক দিন টেন্স, এবং দেখেন আমি এই যে হোম টাস্ক গুলো দিচ্ছি, এখানে কিন্তু কাজ রয়েছে। কাজটা থাকবে কি? এই প্রেজেন্টেশন আমি এটা দিচ্ছি, এই টেন্স থাকবে, এবং এই যে যে জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখালাম যে কিভাবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কিন্তু একটু দেখে রাখবেন। এটা দেখার পরে আপনারা এইটা আমার সামনে একটু ইংলিশে বলবেন, সঙ্গে বাংলাটাও একটু বলে দিবেন। যেমন ওয়েল, ভালো, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আমাকে নিজেকে বর্ণনা করতে পারে আমি আনন্দিত। গ্ল্যাড শব্দের অর্থ আনন্দিত।
মাই নেম ইজ সৈকত, এখানে যার যার নাম বলবেন। দিস ইজ মিস্টার সৈকত, এভাবেও বলা যায়। আই এম 25 ইয়ার্স ওল্ড, এখানে যার বয়স 64 বলবেন আই এম 64 ইয়ার্স ওল্ড। আই এম ফ্রম বাংলাদেশ বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ খুলনা, কুষ্টিয়া, যার যেটা আছে এটা বলবেন। তো এইভাবে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে, অর্থাৎ আমরা প্রথম থেকেই কিন্তু কথা বলা শিখবো। কথা বলা না শিখলে শুধু গ্রামার শিখে কোনো লাভ হবে না, প্রচুর পরিমাণে স্পোকেন করাবো। হ্যাঁ, আমার সঙ্গে যেমন এখানে আমি যদি আপনাদেরকে আজকে বলি, দেখবেন আমরা যখন কাউকে ধন্যবাদ দেই তখন আমরা কিভাবে বলি, থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে হচ্ছে, বা থ্যাংকস এ লট, বিভিন্ন ভাবে বলি। আমি যদি বলি বাংলায় এটা কি, এর ইংরেজি কি হবে, হোয়াট ইজ দিস, এটা কি। আমি যদি বলি আমি দুঃখিত, এটার ইংলিশ কি হবে, আম সরি। আম সরি। দেখবেন এই শব্দগুলো আমি যেগুলো বলছি একটু ভেবে দেখেন, এগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। কোনো কাজ ভুল হয়ে গেলে আপনার অফিসে কলিগের সামনে আপনারা প্রায় বলেন যে আমি দুঃখিত, এটা ইংলিশে হবে আম সরি। তো যদি বলা হয় আপনাকে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি বলছেন আমি ভালো আছি, এটা ইংলিশে কি হবে, আম ফাইন। আই এম ফাইন। তো দেখেন, এটা আই এম ফাইন না বলে আমরা কিছুটা যারা ইংরেজ রয়েছে তারা বলে হচ্ছে আই আমটাকে ওরা একটু দ্রুত বলে আম। আম, আম ফাইন, আম ফাইন। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা দ্রুত বলতে হয়। এই ফাস্ট ল্যাঙ্গুয়েজ কেন বলছি, এটা দ্রুত বলতে হবে এই কারণে, এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। ওই যে ওয়ান টু কে বলে হচ্ছে ওয়ানা। না না, ওইটা পরে, অন না গন না, ওইটা এখন শিখতে গেলে অনেক ঝামেলা হবে। কেন ঝামেলা হবে, ওইটা হচ্ছে ইউকে তে, শোনে না, এই ইউকে তে যারা থাকে, হ্যাঁ, ইউকে তে যারা থাকে ইংল্যান্ডে, ওরা কিন্তু ওই দেশীয় যারা, ওরা ওই যেমন আমি এখন খেতে চাই, আই ওয়ান না টু ইট, আই গন না টু গো, এই ওয়ান না গন না, এটা পরে, এটা হচ্ছে আরো অনেক অ্যাডভান্স লেভেলে। আগে আমাদেরকে প্রাথমিক লেভেলটা পার করতে হবে, ওটা অটোমেটিকলি এসে যাবে। যারা ফরেন কান্ট্রিতে থাকে বা আপনার কোনো রিলেটিভ যদি দেশে আসে, ওদের সাথে কথা বলতে বলতে ওটা আপনি শিখে যাবেন। প্রথমে আপনার, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভি দেখলে ওগুলো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আগে হচ্ছে আমাদের এই প্রচলিত নিয়ম যে ভাবধারা, এইটাতে আমাদের শিখতে হবে। যেমন দেখেন এই যে ফনিটিক্স, এই ক্লাসটা আজকে নিব না, আগামী ক্লাসে নিব। টাং টুইস্টার প্র্যাকটিস, অর্থাৎ আমাদের জিহ্বার জড়তা, মুখের জড়তা কাটানোর জন্য এইটা আমরা বলবো। আমরা যত জায়গায় প আসবে, এই প এর জায়গায় ফ উচ্চারণ করব। যেমন এই যে 9টা লেটার, যেমন এ, আমরা কিন্তু এটাকে এ বলি, কিন্তু এটাকে বলতে হবে এই। তারপর দেখেন রয়েছে যে, এটাকে বলতে হবে যেই, এটা বলতে হবে যেই। হ্যাঁ, কে বা খ, এটাকে বলতে হবে খেই, খেই। তারপর রয়েছে ও, এটাকে বলতে হবে ঔ, ঔ। হ্যাঁ, এটা প, প যত জায়গায় আসবে সব জায়গায় ফ বলবো, ফি, ফি অথবা ফ। কিউ, আ। ব্রিটিশ যারা, অর্থাৎ ইউকে তে, ওরা আর এর উচ্চারণ রটা বলে না, আ পর্যন্ত গিয়ে থেমে যায়। টি কে কিন্তু ঠ বলতে হবে সব জায়গায়। আমরা ডাব্লু বলি, ডাব্লু হচ্ছে এটা গ্রাম্য ভাষা, এটা বলতে হবে ডাব্লিউ, ডাব্লিউ। এইটার আদলে এখানে দেখেন টাং টুইস্টার রয়েছে, এটাও পাঠাবো, আপনারা একটু প্র্যাকটিস করবেন। এই যে আমরা প্রচলিত ভাবে কিভাবে করি। হ্যাঁ টি বলতে হয়, হ্যাঁ, আমরা চায়ের ক্ষেত্রে টি বলি। না এটা টি বলা যাবে না কখনো, না টি বললে ভুল হবে, এটা টি বলতে হবে। যেমন আমি এখন চা খেতে চাই, আই ওয়ান্ট টু টেক টি নাও, আই ওয়ান্ট টু টেক টি নাও। এই যে টেক বলা যাবে না, হ্যাঁ টেলিফোন না, এটা অবশ্যই, এটা কিন্তু ফরিনার যারা, ওরা কিন্তু টেলিফোন বলে না, টেলিফোন তো আপনি আমি বানিয়ে নিয়েছি আমাদের মতো করে, কিন্তু টেলিফোন হবে। টাইম, টেলিফোন, টেক, টি। টয়ের জায়গায় এই যে দেখেন এখানে কি লিখেছি, টয়ের জায়গায় ঠ আসবে। এইটা একটু পড়ি, একটু দেখবেন, এটা টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিস লেটার্স। আমরা সব জায়গায় কিন্তু প বলে ফেলি, যদি প বলে ফেলি তখন কিন্তু কি আসে দেখেন, প বললে এমনটি শোনায়। পিটার পাইপার, দেখেন আমি একটু পড়ি শুনেন, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, এটা কিন্তু আমাদের বাঙালিয়ানা মতে উচ্চারণ করলাম, কিন্তু যখন ফরিনাররা বলবে এই লাইনটা, তখন কি বলবে, এই কখনো তারা প বলবে না, এই জায়গাতে ফ বলবে। কেমন, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। দেখছেন, আবার একটু বলি, পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। অর্থাৎ এইটা পয়ের জায়গায় ফ বলবো, এবং আরো দ্রুত ডেলিভারি দিতে হবে। কেন দিতে হবে, আমি বলেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ। দেখবেন যারা ইংরেজিতে কথা বলে, ক্রিকেট ফুটবল খেলায় যখন ধারাবর্ষ দেয়, তখন কিন্তু খুব দ্রুত কথা বলে, খুব কুইক ডেলিভারি দেয়। হ্যাঁ, এখানেও ঠিক এরকম, এখানে বলতে হবে পিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস। দেখবেন কিছুটা ফরিনারদের মতো শোনা গিয়েছে, কিন্তু পিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস। দেখেছেন, এইভাবে বলবেন কয়েকবার, বললে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। তারপর কি রয়েছে, দেখবেন প্রায় কিন্তু যে সব জায়গায়, ঢাকা শহরে, পাবলিক হ্যাঁ, ট্রান্সপোর্ট portrays a painful picture. ঢাকা শহরে দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে পকেট মার হয়। তো এই সেই পিক পকেটিং অর্থাৎ পকেট মার,
পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ যে গণপরিবহন রয়েছে সেখানে পকেট মার পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, এটা একটা বেদনাদায়ক চিত্র ঘটায়। পোর্ট্রেটস অর্থাৎ ঘটানো, আ পেইনফুল পিকচার একটা বেদনাদায়ক চিত্র। তো এই যে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, এটা ওভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখছেন, যত জায়গায় প রয়েছে এই পি কে আমরা প না বলে প বলবো। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এটা আমি যদি দ্রুত বলি নেটিভ স্পিকারদের মতো শোনাবে, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখছেন, এটা বিবিসির সাংবাদিক, বিবিসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ লিসনিং করবো যখন, বা এটা কিন্তু আপনাদেরকে এখানে নিচে আরো রয়েছে দেখবেন, The 33 thieves thread throughout the thrill of thrown throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to twist and train tongue to twist and turn letter T. প্রত্যেকটা আপনাদের বাংলা মিনিং করে দিব আগামী ক্লাসে। Papa, please pay the payable payment of pen, paper and pencil to Pfeiffer House. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of the tea in the tea time. যত জায়গায় টি আসবে টি বলবো, পয়ের জায়গায় প বলবো। এইভাবে আমরা প্র্যাকটিস করলে উইদিন 2 months or 3 months you will be able to speak in English like the native speaker and fluency must come. অবশ্যই ফ্লুয়েন্সি আসবে, শুধু আমার সঙ্গে একটু লেগে থাকবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো নিব, এবং এখানে যারাই আমরা 2 থেকে 3 জন 4 জন রয়েছি অবশ্যই আমরা ল্যাঙ্গুয়েজটা শিখে তারপর বাসায় ফিরবো। এইরকম একটা দৃঢ় মনোভাব আমাদেরকে থাকতে হবে, ইনশাআল্লাহ। এটা অবশ্যই সম্ভব হবে। না না না, এখানে শুনেন, এখানে আমি আগে পরের একটা বিষয় আমি খুবই কষ্ট পেলাম কথাটা শুনে। আমাদের নিজের ভিতরে কিন্তু সব সময় একটা সাহস থাকতে হবে যে আমি অবশ্যই পারবো। এইটা কেমন জানেন, সাইকেলের একটা ব্যালেন্স থাকতে হয়। বাইসাইকেল কিন্তু যদি গতি কমে যায় পড়ে যায়, আমাদের নিজেদের ভিতরে একটা গতি রাখতে হবে। সব সময় আমার সঙ্গে আপনারা যখন বাসায় থাকেন, পড়তে যাচ্ছেন, শুক্রবারে অবসর টাইমে কোনো কিছু পড়ছেন পারছেন না, আমাকে ফোন দিবেন। আমি কিন্তু সব সময়, অন্য অনলাইন ব্যাচে স্যাররা কিন্তু এটা করে না, কিন্তু সোহাগ স্যার বা বিশেষ করে আমি যাদেরকে দায়িত্ব নেই তাদেরকে আমি এমন ভাবে দায়িত্ব নেই। আমার ফ্যামিলির, আমার বাবাও একজন হাই স্কুলের হেড টিচার, তো আমার বাবা আমাকে এটা বলে যে তুমি যাদেরকে শিখাবা মনে করবা তারা তোমার নিজের রক্তের কেউ, এবং তাদের দায়িত্ব যখন নিয়েছো দায়িত্ব নেওয়ার মতো নিতে হবে। তো আমি এটা বলি যে যখন আপনারা সমস্যায় পড়বেন আমাকে নক করবেন, আমি ফ্রি থাকলে ফোন রিসিভ করি এবং আমি কথাও বলি। আর আমার সঙ্গে ইংলিশে কথা বলার, ইংলিশে চ্যাট করার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার একটা সর্বোত্তম মিডিয়াম। হ্যাঁ, আমি জানিয়ে দিচ্ছি, এখানে রুটিনটা ঈদের পরে আমাদের এই রুটিনটা সবই এলোমেলো হয়ে গিয়েছিল। আমি এখনই সবকিছু জানিয়ে দিব, এবং কারো কোনো সমস্যা থাকলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবার কাছে আছে, আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশন্স। আই হোপ দিস ক্লাস উইল হেল্প ইউ ফর আওয়ার ফিউচার লাইফ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্টে ওয়েল, গুড নাইট টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম।